আস্তে করুন, অনেক ব্যথা পাচ্ছি আমি। আস্তে করলে আবার মজা পাওয়া যায় নাকি? জোরে জোরে করতেই মজা বেশি। সারা শরীরে কামড় আর আঁচড়ের দাগ নিয়ে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছি। সাদা বিছানার চাদরে বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। শরীরে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে, ব্যথায় এক প্রকার কাতরাচ্ছি। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে গত 2 ঘন্টা যাবৎ আমার শরীরটাকে খুবলে খাচ্ছে তুর্য। সদ্য ধর্ষিতার খাতায় নাম ওঠানো আমি একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেলাম নিজের সতীত্ব হরণ হওয়া। আমি হীর, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। সদ্য 18 বছরে পা রেখেছিলাম। 2 চোখ ভরে স্বপ্ন সাজিয়েছিলাম। এক নিমেষেই আজ সব শেষ হয়ে গেল। কিছুই করার ছিল না আমার। কি করতাম? তুর্য যেমন লম্বা তেমনই সুঠাম দেহি। তার সামনে আমি একটা মাছির মতো। ঠিকই তার শক্তির কাছে পেরে উঠতে পারলাম না। শেষ মুহূর্ত পর্যন্ত ধস্তাধস্তি করেও শেষ রক্ষা আর হলো না। 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। কিন্তু তুর্যর থামার কোনো লক্ষ্যই নেই। চোখে ঝাপসা দেখছি, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। এই অসহ্য যন্ত্রণা আর নিতে পারছি না আমি। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। মাথাটা উঁচু করে তাকা দিয়ে দেখি তুর্য আমার বুকে মাথা রেখে আমার উপরে ঘুমিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এটা কত বড় খচ্চর আমার উপর শুয়ে আছে। ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দেই, কিন্তু শরীরে এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। বহু কষ্টে তুর্যকে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসলাম। যে শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই শাড়িটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। শাড়ি আর ছেঁড়া ব্লাউজটা দেখেই চোখ ভিজে গেল আমার। তুর্যর গায়ে থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকম শরীরে পেঁচিয়ে নিলাম। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে শরীর টুকরো টুকরো হয়ে বিছিয়ে পড়বে এখনই। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতেই আটকে উঠলাম। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। কামড় আর আঁচড়ের জায়গাগুলোতে বের হওয়া রক্ত শুকিয়ে গেছে। ধর্ষণ বুঝি একেই বলে। আগে শুধু শুনেছি, আজ নিজের বেলায় অভিজ্ঞতাটাও হয়ে গেল। 2 চোখ বেয়ে নোনা জল পড়ছে। মুছার এই বিন্দু পরিমাণ ইচ্ছেও নেই। চোখের পানির মাধ্যমে ধর্ষিতার কলঙ্ক না ধুলেও কষ্ট হয়তো কিছুটা কমবে। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল শেষ করে ওয়াশরুমে রাখা বাথটোবারটা পরে বের হলাম। বের হতেই দেখি অসভ্যটা খাবার সেন্টার টেবিলে রাখছে। আমাকে দেখে একটা ডেভিল হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে তো সব প্রমাণ নিজ হাতে সাবান দিয়ে কষে কষে ধুয়ে এলি। এখন পুলিশে কেস ফাইল করবে কিভাবে? তুর্যর কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি, নিজেই নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে। কিন্তু কথাটা তো ঠিকই বলেছে। বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম। এখন নিজেই নিজের কপাল চাপড়াচ্ছি। কি চিন্তা করছো এত? এখন এত ভেবে লাভ নেই, এখানে এসে বসো। বলেই আমার হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিল তুর্য। বাথরুমটা খোলো। তুর্যর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি হলো, শুনতে পাচ্ছ না? বাথরুমটা খোলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি বাথরুম খুলবো না। কেন? আপনার সামনে আমি কিভাবে খুলবো? নিচে কিছুই পড়িনি। হয়তো ভুলে গেছো, কিছুক্ষণ আগে তোমার সবটাই দেখে ফেলেছি। তুর্যর কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়ছি। এই মানুষটা কি আদৌ মানসিকভাবে সুস্থ আছে নাকি পুরোটাই তার ছিঁড়া? কিছুক্ষণ আগে আমাকে এতটা টর্চার করে এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে। নিজে নিজেই বিড়বিড় করছিলাম, তখনই টান দিয়ে আমাকে নিচের দিকে ঘুরিয়ে বাথরুমটা খুলে কাঁধ থেকে নামিয়ে দিল তুর্য। আমি এখনো হা হয়ে আছি, আর তুর্য আমার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম লোকটাকে। মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা। ছেলেদের এত ফর্সা হতে নেই। বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে। ঠোঁট দুটো একদম গোলাপি রঙের। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছেন ওনাকে। এজন্যই হাজার হাজার মেয়ের ক্রাশ। এমন হা করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? তুর্যর কথা শুনে আবারও আমার চোখ বড় হয়ে গেল। খানিকটা লজ্জাও পেলাম বটে। কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিলাম। গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি আমার শরীরে পড়ছে। ওষুধ লাগাতে লাগাতে তুর্যর হাত থেমে গেল। তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার বুকের ঠিক মাঝখানের তিলটার দিকে তাকিয়ে আছে।
তুর্যর চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনেই তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়ছে। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আমার জীবনটা নিমেষেই শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই আমি হারিয়ে ফেললাম। দুঃখ বিলাস করছিলাম, তখনই আচমকা তুর্য আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে নিয়ে নিল। আচমকা এমনটা হওয়াতে কিছুই বুঝতে পারলাম না। যতক্ষণে বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি। দুহাত দিয়ে তুর্যর বুকে কিল ঘুষি যা পারছি দিচ্ছি, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। তুর্য আরো শক্ত করে ধরলো আমাকে। এখন আমি আর নড়তেই পারছি না। অসহায় হয়ে চোখে পানি ছেড়ে দিলাম। তুর্য মনের সুখে আমার ঠোঁট দুটোর স্বাদ নিচ্ছে, কিন্তু এইবার তুর্যর কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে অনেক আদর করে কিস করছে, কিন্তু আমার এগুলো কাটা খাই নুনের ছিটার মতো। কিছুক্ষণ এইভাবেই থাকার পর তুর্য আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই আমি তুর্যকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই লোকটার স্পর্শ আর সহ্য করতে পারছিলাম না আমি। ওনার প্রতিটা স্পর্শ আমাকে আবারও সেই অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে। তুর্য আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে। তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না। কেন জানি না বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তুর্য নিজের চোখ নামিয়ে নিল। খাবার মাখিয়ে আমার মুখের সামনে ধরল তুর্য। মুখ খোলো, খাবার খেয়ে পেন কিলার খেতে হবে। তুর্যর কথায় আবারও অবাক না হয়ে পারলাম না। উনি কেমন মানুষ এই ধারণাটাই হচ্ছে না আমার। এত কেয়ার করছে আমার যে বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ আগে এই লোকটাই আমাকে তুলে এনে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এক কথায় যাকে বলে ধর্ষণ করেছে। আমি মুখ না খোলাতে তুর্য জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। সরি জোর করে খাবার ঢোকানোর জন্য, কিন্তু তোমাকে পেন কিলারটা খাওয়ানোর প্রয়োজন, না হলে শরীরে ব্যথা করবে। শরীরের ব্যথাটাই বুঝি চোখে পড়ল না। আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা। তুর্য আহমেদ চৌধুরীর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়। আর সেই তুর্য আহমেদ চৌধুরী নিজে তোমাকে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আপনি যেমন আপনার কাছে ধরাও দেয় তেমন মেয়েরাই, কিন্তু আমি ওসব মেয়েদের মতো নই। আমি কেমন? মানে? এই যে বললে আমি যেমন তেমন মেয়েরাই আমার কাছে আসে, তো আমি কেমন একটু বলো। আপনি একটা চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে আর কথা বের হলো না মুখ দিয়ে। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় এসে আটকে গেছে। আমি চরিত্রহীন, আর তুমি তুমি কি দেওয়া তুলসী পাতা? তোমার আসল রূপটা আর কেউ না জানলে আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে দর্শন করেছি? তুমি তো সব কিছু জেনেও কিছুই জানো না। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল, তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করবো ভাবলে কি করে? তুর্য এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া আমার জানা নেই। তুর্য আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করছেন, কিন্তু উনি তো আমাকে চেনেন না, তাহলে কেন এসব কথা বললেন? তুর্য আমাকে পেইন কিলার খাইয়ে দিলেন। সোফায় মাথা নিচু করে বসে আছি। তুর্য আলমারি থেকে টি শার্ট বের করছেন। এতক্ষণ শুধু একটা ছাই রঙের ট্রাউজার পরেছিলেন। তুর্যর জিম করা বডি, তার উপর ফর্সা শরীর, যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্রেরই ঠিক নেই? একটা মেয়ের এত বড় সম্মান হানি করার আগে একবারও চিন্তা করলো না। তোমার এখন বাসায় যেতে হবে নাকি আমার মোহে পড়ে গেছো? কিভাবে যাব? শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন। বাথরোব পরে বাসায় কিভাবে যাব? বাথরুমটা পরে যেতে হবে না, এই শাড়িটা পরে নাও, যা যা লাগবে সবই এখানে আছে। আপনি বাইরে যান। কেন? বারে, আপনার সামনে শাড়ি পরবো নাকি আমি? তোমার আর কিছু বাকি নেই যা আমি দেখিনি, তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে। গা জ্বালানোর কথা বন্ধ করবেন আপনি। লজ্জা নাই আপনার, তাই না? গেট রেডি ফার্স্ট। অর্ডার দিয়েই তুর্য রুম থেকে বেরিয়ে গেল। শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলাম। বেশ বড় একটা রুম। আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসি। দেখেই মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা।
খাটের পাশের টেবিলে তুর্যের একটা ছবি ফ্রেমে রাখা। তার মানে বাড়িটা এই শয়তান লোকটার। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে জলদি। তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে গেলাম। নিচে নামতেই আমি আরও আশ্চর্য হলাম। এই বাড়িতে আমি আর তুর্য ছাড়া আরও অনেকেই ছিল। দেখে মনে হচ্ছে এরা সবাই সার্ভেন্ট, কিন্তু এতগুলো মানুষ এখানে ছিল, তাহলে একটা মানুষও আমাকে বাঁচালো না কেন? সবগুলো মানুষ আমার সাথে এত বড় অন্যায় হতে দিল, কেউ একজনও বাধা দিল না? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই তুর্য আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইটস টাইম টু গো বেবি। একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না। তো কি নামে ডাকবো? আমার নাম হীর। 1 মিনিট, আপনি আমাকে ডাকবেনই বা কেন? কেন আমি তোমাকে ডাকবো না কেন? আপনার আমার সাথে যা প্রয়োজন ছিল সব তো শেষ। আমার সর্বস্ব তো লুটে নিয়েছেনই, এখন আমাকে ডাকার কি দরকার? তুর্য কিছু বলল না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। তুর্য আহমেদ চৌধুরী ওরফে রকস্টার তুর্য, বাংলাদেশের সিঙ্গিং সেন্সেশন উইথ আইকন। অল্প কয়েক বছরেই নিজের গান গাওয়ার প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে সকলের মন। এমন না যে আমরা একে অপরকে চিনি, তবে ওনাকে চেনে না এমন খুব কম মানুষই আছে। মনে মনে সেই দিনটাকে ঘৃণা ভরে স্মরণ করছি, যেদিন এই তুর্যর সাথে প্রথম দেখা হয়েছিল। প্রায় 15 দিন আগে মামাতো বোন রাহির সাথে একটা কনসার্টে গিয়ে এই মানুষরূপী পশুটার সাথে দেখা হয়েছিল। প্রথম দেখায় একবারের জন্য বুঝতে পারিনি লোকটা এতটা নীচ। বাইরের দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হয়তো তুর্য কয়েকবার আমার দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু আমার এই পশুর মুখটা দেখার আর ইচ্ছা নাই। আমার বাড়ির ঠিক সামনে এসে গাড়িটা থামলো। তার মানে সব কিছু প্রি প্ল্যান্ড ছিল। আমার সব তথ্য আগে থেকেই নিয়ে নিয়েছে। গাড়ির দরজাটা খুলে এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। হয়তো পেছন থেকে 2-1 বার ডেকেও ছিল, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাড়িতে ঢুকতেই রাহি আটকে ধরলো। এত দেরি কেন? আর এটা কার শাড়ি? কি উত্তর দেব, মাথায় কিচ্ছু আসছে না। কোনো রকম অসুস্থতার বাহানা বানিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। এখন যেন আমার কষ্ট আর বাদ মানছে না, মরে যেতে ইচ্ছে করছে। নিজেকে অপবিত্র মনে হচ্ছে। গায়ের শাড়িটা টেনে খুলে আগুনে লাগিয়ে দিলাম। কেন এই কাজটা করলাম জানি না, কিন্তু মনে হচ্ছে শাড়িটার জায়গায় তুর্যকে জ্বালাতে পারলে অনেক শান্তি পেতাম। ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। আজকে আম্মু আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। আজ আম্মু বেঁচে থাকলে আমার মনের কষ্টটা একটু হলেও বুঝতো, সবটা তার সাথে শেয়ার করতে পারতাম। মামা মামি রাহি রায়ান সবাই অনেক ভালো, কিন্তু মা তো মাই হয়। রায়ানের কথা মনে পড়তেই আরও জোরে কান্না পাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? মানুষটা আমাকে কত ভালোবাসে আর আমি কি না? ছি, নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। যদি রায়ান সবটা জানতে পারে তখন কি হবে? রায়ান কি আর আমাকে মেনে নিবে? হ্যাঁ, মেনে নেবে। রায়ান আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা তো রায়ানকে ঠকানো হবে। আমি কিভাবে রায়ানকে ঠকাবো আর ভাবতে পারছি না। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। জানি না কত সময় ধরে এইভাবে কাঁদছি আর ভিজছি। আরও কিছুক্ষণ ভিজার খুব ইচ্ছে হচ্ছে। হয়তো আমার কলঙ্ক ধুয়ে যাবে এই পানির সাথে। দরজায় বারবার নখ পড়ছে। মামি আর রাহি ডাকছে। না, আর কিছুক্ষণ এভাবে থাকা যাবে না, ওরা সন্দেহ করবে। ঝটপট জামাটা পাল্টে বেরিয়ে পড়লাম। কোনো রকম একটু খেয়েই দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্য, হাতে গিটার আর গলায় করুণ সুর। গানটা গাইতে গাইতেই দু চোখ ভিজে গেছে তুর্যের। আকাশের দিকে তাকিয়ে আছে আপন মনে। পুরো আকাশটা মেঘলা। পূর্ণিমা তিথি হওয়ার পরেও আজ আকাশের কোনো আনন্দ নেই। যেন আকাশও আজ তুর্যের সাথে কাঁদতে চায়, ওর কষ্ট কমাতে চায়। প্রিয়জনকে হারানো কষ্ট তবুও বুকে নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু প্রিয়জনের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও অনেক সুখের। কেন হীর, কেন কেন দাও আমাকে এতটা কষ্ট? আর কত কষ্ট সহ্য করবো আমি বলো? আর কত যন্ত্রণা দিতে চাও? প্রতিটা মুহূর্ত তুমি আমার সামনে, কিন্তু তোমাকে ছোঁয়ার অধিকার নেই। আমার কলেজে তুমি, তবুও তোমায় ভালোবাসার অধিকার নেই। তুমি চাইলে সারা জীবন তোমার অপেক্ষা করতে পারি, কিন্তু তোমাকে আজকে তুমি আমাকে চরিত্রহীন বলছো, মানুষরূপী পশু, আরও না জানি কত কি। তুমি আমাকে যত পারো ভুল বোঝো, তবু আমি কিছুই বলবো না। আচ্ছা হীর, একটা বারো কি আমার কথা মনে পড়ে না?
একটা বারও কি আমার কাছে আসার জন্য তোমার মন ছুটে যায় না? বলো না হির, প্লিজ বলো। কথাগুলো বলতে বলতেই আমি কান্নায় ভেঙে পড়লাম। তখনই বৃষ্টি শুরু, ঝুমঝুম বৃষ্টি। হয়তো আমার কষ্টগুলো আকাশ সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার, প্রচণ্ড মাথা ব্যথা করছে, শরীরটাও বেশ গরম, চোখে ঝাপসা লাগছে, সব কিছু বেশ ভালো রকমেরই জ্বর এসেছে মনে হচ্ছে। ড্রয়ার থেকে একটা জ্বরের ওষুধ খেয়ে খাটে বসে আছি। দিনে যা কিছু ঘটেছে সবটা মাথায় ঘুরছে। সব কিছু পুনরায় একবার চিন্তা করতে গেলে একটা কথা আটকে যায় মাথায়। তুর্য তখন বলেছিল তার প্রতিটি স্পর্শ বৈধ। এই কথাটার কি মানে ছিল? আমার শরীরে তার স্পর্শ বৈধ কিভাবে হবে? রায়ানকেও আজ পর্যন্ত নিজেকে স্পর্শ করতে দেইনি, আর এই লোক, ছি, এই লোকের কথা আমি কেন ভাবছি? যার চরিত্র খারাপ, তার মুখের কথার কি সত্যতা আছে? দরজায় কড়া নড়ছে। নিশ্চিত রায়ান দেখতে এসেছে আমাকে, কিন্তু আমি এই মুখ কিভাবে দেখাবো রায়ানকে? আমার যে তার সামনে যাওয়ার সাহস নেই। কি বলবো আমি তাকে? হির, দরজাটা খুলে দে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রাহি বলল তোর শরীর খুব খারাপ, আমি দেখব তোর কি হলো। রায়ান ভাই, তুমি যাও তো এখান থেকে, আমাকে ঘুমাতে দাও। এমন করছিস কেন? খোল না প্লিজ, একবার তোকে দেখেই চলে যাব। এত দেখার কি আছে? যাও তো, ঘুমাও। খুলবি না? না। এই তো আর 2 দিন, তারপর দরজা কিভাবে লাগিয়ে রাখিস আমিও দেখব, আর তোর ঘুমের 12টা বাজিয়ে দেব। রায়ানের কথায় যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি ভুলেই গিয়েছিলাম 2 দিন পর আমার আর রায়ানের বিয়ে। এখন আমি কি করব? আমি পারবো না রায়ানকে ঠকাতে। আমি এখন অপবিত্র হয়ে গেছি। আমি পারবো না রায়ানকে বিয়ে করতে। খুব কান্না পাচ্ছে, কিন্তু জ্বরের মাত্রা অনেক বেড়ে গেছে। তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার পর রুমে চলে এলো তুচ্ছ। রুমের লাইট অন করে রুমের দেওয়াল ভর্তি লাগানো হীরের ছবিগুলোর দিকে তাকিয়ে আছে তুর্য। তুমি আমাকে ভুল বোঝো না হির, আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি, কিন্তু আজ আমি সত্যিই নিরুপায় ছিলাম। আমি বেঁচে থাকতে কি করে তোমাকে অন্য কারো হতে দিতাম বলো? তুমি যে আমার নিঃশ্বাসে আটকে আছো, তোমাকে হারালে আমি নিঃশ্বাস নিতে পারবো না। জানি না তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু ওয়াদা করছি তোমার প্রতি করা সব অন্যায়ের প্রতিশোধ নেব। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, তার পেছনে সব কারণ তোমাকে বোঝাবো। তুমি শাস্তি দিলে মাথা পেতে নেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমার স্পর্শে আজ তোমার ঘৃণা হচ্ছে না হির, জানো হির, খুব কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি তোমার কোনো সর্বনাশ করিনি হির। কথাগুলো বলতে বলতে তুর্য জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ঘুম থেকে উঠতেই দেখি প্রচণ্ড মাথা ব্যথা করছে। জ্বরের কারণেই এমনটা হয়েছে বুঝতে পারছি। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই জানতে পারলাম বিয়েটা পিছিয়ে দিয়েছে, কারণ রায়ান ভাইয়ের জরুরি ভিত্তিতে ঢাকার বাইরে যেতে হয়েছে অফিসের কাজে। বিয়ের তারিখ পেছানোর কথাটা শুনে কেন জানি না ভালোই লাগছিল। যাক, অন্তত আরও কিছুদিন সময় পেলাম বিয়েটা কিভাবে ভাঙবো সেটা ভাবার। তুর্যকে সকালে ওর ম্যানেজার হসপিটালে নিয়ে যায়। 3 দিন তুর্য হাসপাতালে ভর্তি থেকে বাসায় এসেই কাউকে ফোন করলো। হির কোথায়, কেমন আছে এখন? আমি নিরুপায় ছিলাম, জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু হিরকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আমি দেখছি ব্যাপারটা। আজ 7 দিন হয়ে যায় কলেজে যাই না, কিন্তু আজ কিছুতেই বাড়িতে থাকতে পারলাম না। মামি আর রাহির চাপে জোর করে কলেজে পাঠিয়ে দিল। অন্য মনস্ক হয়ে ক্লাসরুমের বারান্দা দিয়ে হাঁটছিলাম, তখনই কেউ আমার বাম হাতে হ্যাচকা টান দিয়ে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমি পড়ে যেতে নিলে আমাকে বুকে জড়িয়ে নিল সামনে থাকা লোকটা। লোকটা আমাকে এতটা শক্ত করে ধরে রেখেছে যে আমার নাক বন্ধ হয়ে রয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো উপায় না পেয়ে শরীরের যত শক্তি ছিল সব দিয়ে ধাক্কা দিয়ে সামনে থাকা লোকটাকে সরিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিলাম। সামনের লোকটাকে দেখে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। তুর্য আমার সামনে দাঁড়িয়ে আছে অগ্নিচক্ষু নিয়ে, যেন এক্ষুনি চোখ থেকে আগুন বের হবে আর আমি চলে যাব। আমাকে ক্লাসরুমের দেওয়ালে ঠেস দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তুর্য। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। তাকাতে পারছি না ওই চোখের দিকে, মাথা নিচু করে ভয়ে কাঁপছি। কালো একটি হুডি পরে আছে তুর্য। হয়তো নিজের পরিচয় গোপন করতে এমনভাবে এসেছেন।
কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সামনে আসা চুলগুলো পেছন দিকে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতদিন ভার্সিটি আসোনি কেন? তুর্যর এই অদ্ভুত প্রশ্নে কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। কি হলো বলো? জ্বর হয়েছিল? বাসায় কি আবারও ঝর্ণার পানিতে বসেছিল বুঝি? তুর্যর এমন প্রশ্নগুলো বারবার অবাক করছে আমাকে। সে কিভাবে জানলো আমি ভিজেছিলাম আর জ্বর হয়েছিল? চুপ করেই থাকবে? আচ্ছা থাকো চুপ করে, আমি যেই কাজে এসেছি সেটা করিনি। এখনো কপাল কুঁচকে আগের ভঙ্গিতেই তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে। সো কথা হলো আমি তোমাকে বিয়ে করতে চাই।